দফায় দফায় বদলে যাচ্ছে রাজনৈতিক চর্চা। অর্থাৎ কখনো দেখা যাচ্ছে এসআইআর এর খসড়া তালিকা, আবার কখনো দেখা যাচ্ছে শুনানি পর্ব নিয়ে জোর চর্চা, আবার কখনো দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে একাধিক অভিযোগ করা হচ্ছে। কখনো বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিশন, কখনো বলা হচ্ছে টর্চার কমিশন, কখনো বলা হচ্ছে যে কমিশনের দ্বারাই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তি করানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কটাক্ষ করেছিলেন, ছবার চিঠি দিয়েছিলেন তিনি জ্ঞানেশ কুমারকে, তারপরে কোনো পাল্টা উত্তর আসেনি। এবং এই পরিপ্রেক্ষিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে বসলেন। তিনি এমন অভিযোগ করলেন, রীতিমতো তার এক্স হ্যান্ডেলে তিনি শেয়ারও করলেন সেই স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট। অর্থাৎ তারই জেরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কারণ এসআইআর নিয়ে প্রথম দিন থেকে প্রতিবাদে নেমেছে শাসক শিবির, তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র ধাপে ধাপে পর্যায়ক্রম পিছিয়েছে বা যত এগিয়েছে তত রাজনৈতিক পারদ তুঙ্গে একেবারে ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট যেভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক পারদ আরো চড়িয়ে দিয়েছেন। কারণ আমরা দেখেছি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন, টর্চার কমিশন বলে অভিহিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই মাইক্রো অবজারভারদের নিয়ে। মাইক্রো অবজারভারদের নিয়ে রাজনৈতিক মতাদর্শরা কতই না মত রেখেছেন। সেখানে দাঁড়িয়ে আবারও খবরের শিরোনামে সেই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রো অবজারভার। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শব্দের কাটাকাটি নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। যেমনটা বললাম, নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ তাদের একাধিক অভিযোগ রয়েছে। এই মাইক্রো অবজারভার, যাকে সুপ্রিম কোর্টেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে সরব হয়েছিলেন। কারণ মাইক্রো অবজারভার কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যবহার করা হচ্ছে, কেন শুধুমাত্র রোল অবজারভারকে পশ্চিমবঙ্গে ব্যবহার করা হচ্ছে, কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রোল অবজারভার বা মাইক্রো অবজারভারকে ব্যবহার করা হচ্ছে না, এই একাধিক অভিযোগ রয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই মাইক্রো অবজারভার কোনো ডিসিশন, কোনো নির্দেশিকা জারি করতে পারবে না, শুধুমাত্র সাহায্য করতে পারবে। অর্থাৎ ইআরওকে সাহায্য করতে পারবে এই মাইক্রো অবজারভার, রোল অবজারভার। কিন্তু যার নাম বারবার শিরোনামে আসছে, সি মুরগান। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা মগরাহাটের ঘটনাটা হয়তো মনে রেখেছি। কারণ মগরাহাটে আমরা দেখেছিলাম যখন এই রোল অবজারভার তিনি এসেছিলেন সেই শুনানি কেন্দ্রে তদারকি করতে, যে প্রত্যেকটি প্রসেস ঠিক মতো হচ্ছে কিনা। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে তিনি যখনই শুনানি কেন্দ্রে যেতে চান, প্রবেশ করতে চান, তার আগ মুহূর্তেই ঠিক মহিলাপন্থী কিছু মানুষজন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। মূলত সেখানে বিক্ষোভের মূল কাণ্ডারেই ছিল কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে এই অভিযোগগুলো করা হয়েছে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো অবমাননা করার অভিযোগ করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে সেই রায়কে একেবারে মান্যতা দেয়নি, বুড়ো আঙুল দেখিয়েছে নির্বাচন কমিশন। কারণ এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি করা হয়েছিল এই যে ভোটার তালিকার, অর্থাৎ এই মৃত ভোটার বা যারা একাধিক বিষয় উঠে এসেছিল সেই সমস্ত নথি টাঙাতে হবে। এই যারা শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে বা কত লক্ষ মৃত ভোটার রয়েছে, সেই যে নোটিশ, অর্থাৎ আনম্যাপড ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সমস্ত তালিকাটা প্রকাশ করতে হবে জেলা শাসকের দপ্তর বা বিডিও অফিসে, এমনটা বলা হয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে আবারও অসহযোগিতা। শাসক দল বারবার মাঠে ময়দানে প্রস্তুত রয়েছে, কারণ একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু এমন না যে শাসক শিবিরকে বারবার খবরের শিরোনামে দেখা যায় না। খবরের শিরোনামে শাসক শিবিরকে বারবার দেখা গিয়েছে। কখনো দেখা গিয়েছে বিরোধীরা অভিযোগ করেছে, আমি নই, বিরোধীরা অভিযোগ করেছে একাধিকবার যে যেই মগরাহাটে রোল অবজারভারকে ঘিরে ধরে বিক্ষোভ করানো হয়েছিল সেটা রীতিমতো প্ল্যাটিং করে তৃণমূল কংগ্রেস করিয়েছিল। কারণ সেখানে যেসব মহিলারা ছিল তারা সমস্তই নাকি তৃণমূলপন্থী, এমনটা অভিযোগ করেছে বিরোধীরা। আমরা যদি আরেকটু পেছনে যাই, আমরা ইসিআই দপ্তরে দেখেছিলাম রাজ্যের সিও দপ্তরের সামনে কিভাবে বিএলও পন্থী, অর্থাৎ তৃণমূলপন্থী বিএলওরা তারা রীতিমতো সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন হাতে চাবি তালা নিয়ে। তাদের মূলত দাবি ছিল কেন এই এসআইআর প্রক্রিয়া 2 বছরের একটি প্রসেস, কেন সেটাকে এত কম সময়ের মধ্যে করা হচ্ছে, কেন তাদেরকে ন্যূনতম সময়সীমা দেওয়া হচ্ছে না। এই নিয়ে তো রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন এবং বিস্ফোরক সেই হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন, তার এক্স হ্যান্ডেলে তিনি দেখিয়েছেন, সেখানে হলফ করে লেখা রয়েছে
একেবারে যে রোল অবজারভার, মাইক্রো অবজারভার তাদের একটি গ্রুপ রয়েছে সাউথ 24 পরগনা, সেখানে তিনি একাধিক মন্তব্য করেছেন এবং সেখানে কার্যত স্পষ্টত তাদেরকে শুধুমাত্র সাহায্যের জন্যই রাখা হয়েছে, তারা কোনো ডিসিশন দিতে পারবে না। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, এই রোল অবজারভার, মাইক্রো অবজারভার সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া ছিল, সেখানে তারা কোনো পরামর্শ দিতে পারবেন না, তারা শুধুমাত্র সাজেশন দিতে পারবেন, অর্থাৎ তারা শুধুমাত্র সাহায্য করতে পারবেন, অর্থাৎ হেল্পিং হ্যান্ড। এই আরও এবং আমরা রীতিমতো দেখেছি যে রাজ্য সরকারকে তলব করা হয়েছিল, মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের এই 7 ARO-কে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা ধাপে ধাপে সাজাই, সেখানে দেখা যাবে রাজনৈতিক মহলে নতুন 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 টপিক কিন্তু সামনে এসেছে, কিন্তু রাজনীতি থামেনি। আর সাধারণ মানুষের সেই কষ্ট, সেই ভোগান্তি, বারবার লাইনে তাদেরকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার সেই চিত্রটাও কিন্তু বদলায়নি, একই রকম রয়েছে চিত্র, শুধুমাত্র বদলেছে সময়, শুধুমাত্র পাল্টেছে ডেটের পর ডেট। কিন্তু আদতেও সত্যি এই চিত্রটা ঠিক কতদিন পর আরো ভালোভাবে স্বচ্ছভাবে দেখা যাবে? কারণ 28শে ফেব্রুয়ারি আমরা সকলেই জানি স্বচ্ছ ভোটার তালিকা বেরোবে। যেই স্বচ্ছ ভোটার তালিকা বের করার জন্য সেই 4 নভেম্বর থেকে প্রসেসটা শুরু হয়েছিল, খসড়া তালিকা বের হয়েছে, তারপরে শুনানি হয়েছে এবং চূড়ান্ত তালিকা। আদতেও দেখার বিষয় সত্যি স্পষ্ট এবং স্বচ্ছ একটি তালিকা পেশ হয় কিনা 28শে ফেব্রুয়ারি। আবার প্রথমে রাখবো আপনাদের সামনে একটি প্রতিবেদন, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মাইক্রো অবজারভার দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের অন্দরের হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট প্রকাশ্যে নিয়ে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। সরাসরি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন কি মনে করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ্যে অমান্য করা যেতে পারে। তার অভিযোগ, মাইক্রো অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই অভিযোগের সপক্ষে নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশের চ্যাটও ফাঁস করে দিয়েছেন অভিষেকের অভিযোগ, আইনগত এবং জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ রোল অবজারভার সি মুরগান মাইক্রো অবজারভারের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন। তার আরও অভিযোগ, এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নামের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। নিজের পোস্টে অভিষেক লিখেছেন, মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে তাদের কাজ সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তারা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ করবে, কিন্তু কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু নির্বাচনী আধিকারিক তাদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে অভিষেকের প্রশ্ন, যদি আদালত স্পষ্টভাবে সীমারেখা টেনে দিয়ে থাকে, তাহলে কোন নির্দেশ এবং কার অনুমতিতে মাইক্রো অবজারভারদের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ জারি করা হচ্ছে? তার আরও দাবি, দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগ এবং নথির মাধ্যমে কাজকর্মের ওপর জোর দিলেও বাস্তবে সেই নীতি মানা হচ্ছে না। অভিষেকের অভিযোগ, রোল অবজারভারদের জেলাভিত্তিক নিয়োগ করা হলেও তাদের লগইন শংসাপত্র কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। তার আরও দাবি, লগইন তথ্য অপব্যবহার করে নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে এবং ভোটার তালিকায় প্রশ্ন তোলা হচ্ছে। তিনি লিখেছেন, স্বাধীনভাবে তদন্ত করা হলে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজারভারদের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলবে না। অভিষেক পোস্টে আরও লিখেছেন, নির্বাচন কমিশনের বৈধতা আসে জনবিন্যাস থেকে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের উত্থাপন করা হবে। অভিষেক যে স্ক্রিনশটগুলি ফাঁস করেছেন তার উপরে লেখা রয়েছে ERMO সাউথ 24 পরগনা, যা দেখে অনেকের অনুমান এটি দক্ষিণ 24 পরগনা জেলার মাইক্রো অবজারভারদের গ্রুপ। সেখানে বিভিন্ন নির্দেশ লিখতে দেখা যাচ্ছে জৈনক অবজারভার চিমা মুরগানকে। একই সঙ্গে দিল্লির জমিদারদের ইশারায় কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাংলার রাজনৈতিক মহল মনে করছে, নাম না করে কেন্দ্রের শাসক দল বিজেপিকে অভিযুক্ত করতে চেয়েছেন তিনি। অভিষেকের আনাই অভিযোগকে হাতিয়ার করে বুধবার দুপুরে তৃণমূলের 5 জনের প্রতিনিধি দল অভিযোগ জানাতে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা। আমরা আপনাদের সামনে সেই প্রতিবেদন রেখেছি এবং প্রত্যেকটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। যেমনটা বারবার এই মাইক্রো অবজারভার, রোল অবজারভারকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে এবং তারই মাঝে তথ্য একেবারে ফাঁস করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তা ঘিরে আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। আজ এই নিয়ে আমরা 1 ঘন্টা টান আলোচনা পর্ব সারবো। আমাদের সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে প্রথমে পরিচয় পর্বটা সেরে নেব।
প্রথমে রয়েছে অমলেন্দু দত্ত বিজেপি নেতা, তারপর রয়েছে বিমল সরকার তৃণমূল নেতা, তারপর রয়েছে আশফাক আহমেদ কংগ্রেস নেতা। আপনাদের প্রত্যেককে স্বাগত কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি প্রথমেই চলে যাব অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে সেখানে একাধিক অভিযোগ করেছেন এবং আরেকটি তার পাশাপাশি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি ছিল তার একটাও মানেনি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল দেখানো হয়েছে। বলুন অমলেন্দু বাবু। সব থেকে বড় কথা, আজকে এই যে অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা এবং পশ্চিমবঙ্গ সরকার, আপনারা ভাবুন তারা কিভাবে প্রশাসনটাকে দলীয়তন্ত্রে পরিণত করেছে। সেটা তার আজকের এই সকাল থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাটের যে বহিঃপ্রকাশ করানো থেকেই বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারীরা ইআরও আছেন, তারা কেন আজকে 7 জনকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে সেটা এখান থেকে প্রমাণ পাওয়া যায়। তাদেরকে সাসপেনশন করার অর্ডার অনেক আগে থেকে ছিল, তাও সেটাকে ফলপ্রসূ করছিল না কেন, বা তাদের এগেনস্টে এফআইআর করতে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার কেন করছিল না, সেটা আজকে বোঝা যাচ্ছে। আজকে আপনারা ভাবুন যে এই পশ্চিমবঙ্গ সরকার অফিসারদেরকে বকলমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য কাজে লাগিয়েছে, সেটা আজকে প্রমাণিত হলো অভিষেক ব্যানার্জির এই হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আনার থেকে। আজকে টোটাল নির্বাচন কমিশন যে একটা স্বতন্ত্র সংস্থা, তারা তাদের অফিসারদের সাথে কি কমিউনিকেট করছে না করছে, সেই চ্যাট কি করে আমি মেনে নিলাম নির্বাচন কমিশন একটি অটোনোমাস বডি, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার নির্বাচন কমিশনকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আমরা সি মুরগানের কথা যদি বলি, মগরাহাটে সেখানে আমরা দেখেছিলাম, সেখানে তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল। তার মানে কি নির্বাচন কমিশনকে আরেকটু কঠোরভাবে পদক্ষেপটা করতে হতো না? বলুন। কঠোর পদক্ষেপ কারা করছে তো নির্বাচন কমিশন প্রথম ইআরওদের এগেনস্টে। আজকে আপনারা জানেন প্রথম যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো, তার ঠিক 1 মাস যেতে না যেতেই বলেছিল এফআইআর করতে, কিন্তু মমতা ব্যানার্জি তার সরকার সে এফআইআর গুলো করেছিল না, আর আজকে সেই এফআইআর গুলো করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন ওই ইআরওদেরকে সাসপেনশন করার পরে। আজকে এখনো তিনি সেই অফিসারদের হয়ে তাবেদারি করছেন, বলছেন যাদেরকে সাসপেনশন করেছে তাদেরকে আমি প্রমোশন দেব। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে নির্বাচন কমিশন তো একটা সিস্টেম, কিন্তু যারা এই নির্বাচন কমিশনের হয়ে পশ্চিমবঙ্গে এই যে এসআইআর প্রক্রিয়ার যে কাজগুলো করছেন, স্ক্রুটিনি করছেন, এই যে হিয়ারিং করেছেন, তারা কারা? তারা তো এই রাজ্য সরকারের সরকারি কর্মীরা। এটা তো সাধারণ মানুষকে বুঝতে হবে। তারা ইচ্ছাকৃতভাবে, তার পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও আধিকারিক হয়ে কাজ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এত নির্বাচন কমিশনের আধিকারিক হয়ে কাজ করে রাজ্য সরকারের তাবেদারি করতে গিয়ে রাজ্য সরকারের কাছে খবর পাচার করছেন এবং তৃণমূল নেতাদের মদতে তাদের হয়ে কাজ করছেন, সেটা আজকে প্রমাণিত হলো। তো সেটাই তো বলছি। তাহলে আজকে এই এসআইআর প্রক্রিয়া ব্যাহত করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং এই এসআইআর প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া বা এসআইআর প্রক্রিয়াকে একটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো। আমি বিমল বাবুর কাছে যাব। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং এসআইআর প্রক্রিয়াতে বারবার যেমন অভিযোগ উঠেছে। আসবো অমলেন্দু বাবু, অমলেন্দু বাবু আসবো। এটা আজকে প্রমাণিত হলো। একদম বেশ, অমলেন্দু বাবু আসবো। বিমল বাবু, এই যে বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসই এই পন্ডল করার চেষ্টা করেছে এসআইআর প্রক্রিয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এসআইআর এর বিরোধিতা করেছে, এমনটা বিরোধীরা দাবি করেছিলেন। কিন্তু আখেরে তৃণমূল কংগ্রেসের থেকে তো শোনা যায় যে তারা এসআইআর প্রক্রিয়ার কোনো বিরোধিতা করেননি, তারা প্রতিবাদ করেছেন যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়। বলুন বিমল বাবু। একদম শুভ সন্ধ্যা প্যানেলিস্ট সঞ্চালিকা আপনাকে এবং সকল ভিউয়ার্সদেরকে, কেটিভির সকল ভিউয়ার্সদেরকে। দেখুন, এই গৌরাঙ্গ বাবুর কথা এবং আপনার সঞ্চালনের মধ্যে দিয়েই আজকে বাংলার অমলেন্দু বাবুর মধ্যে দিয়ে আজকে বাংলার প্রত্যেকটা ভোটার এবং বাংলার মানুষের কাছে একটা ক্লিয়ার চিত্র পরিবেশিত হলো। আজকে যারা দর্শক যারা দেখছেন, বিজেপির যেই চক্রান্তটা, সেই চক্রান্তটা কিন্তু যত দিন যাচ্ছে তত আরো ফাঁস হয়ে যাচ্ছে এবং দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। আজকে পরাধীন কমিশন, অমলেন্দু বাবুরা বলতেই পারে অটোনোমাস স্বাধীন সংস্থা, তো 2014 সাল থেকে
যে ইলেকশন কমিশন পরাধীন হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তাদেরকে আবার স্বাধীন করার চেষ্টা করছেন, তার জন্য একাধিক নির্দেশিকা এবং তার গাইডলাইন দিচ্ছেন, কিন্তু মানবে কে? আজকে দেখুন পাপেট কমিশন বানিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনকে, খালি টর্চার নয়, খালি এফআইআর কমিশন নয়, সমস্ত যত অ্যাডজেক্টিভ এবং যত যা কিছু ব্যবহার করা যেতে পারে ইলেকশন কমিশনের পক্ষে সেগুলো সব কিছু খাটে এবং প্রযোজ্য। আজকে দেখুন ইলেকশন কমিশনের কাজ কি হতে পারে? ইলেকশন কমিশনের কাজ হতে পারে এটাই যে সাধারণ মানুষকে কি করে ভোটদানের জন্য আরো উদ্বুদ্ধ করা, গণতন্ত্রের মধ্যে যত পার্টিসিপেশন হবে গণতন্ত্র তত মজবুত হবে, যত ভোটার টার্ন আউট হবে ততই ভোটদান এবং মতদান ইত্যাদি সমস্ত কিছু আরো স্ট্রেনথেন হবে। কিন্তু সেই জায়গাটাকে দুর্বল করার চক্রান্ত করেছেন এই ইলেকশন কমিশন। তিনি নিজে দায়িত্ব নিয়ে আজকে দেখুন যেইভাবে সরকারি আধিকারিক যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, যেই কাজ হয়ে যাচ্ছে বিহারের মতন সেই একই সিস্টেম, ভোটকে পেহেলে 10,000 ভোটকে বাদ বুলডোজার আজকে কাজ করিয়ে নিচ্ছেন। সে কাজ করানোর পরে কিন্তু বিমল বাবু এসি মুরগানকে নিয়ে যখন প্রসঙ্গ উঠছে সেখানে আমরা দেখেছিলাম শুনানি কেন্দ্রে তিনি গিয়েছিলেন, সেখানে বিরোধীরা অভিযোগ করেছিল যে তাকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভ দেখানো হয়েছিল, তার তৃণমূলের মদতে হয়েছে, তৃণমূলপন্থী মহিলারাই বিক্ষোভ দেখিয়েছিলেন। বলুন বিমল বাবু। ভূতরা করেছে, যদি কিছু করে থাকে তো ভূতরা করেছে, এবং এই ভূত কে আবিষ্কার করেছে? ইলেকশন কমিশন আবিষ্কার করেছে। ফারাক্কায় আপনাদের বিধায়ক কি করেছিল? ওখানে ভূত আবিষ্কার করেছেন আপনারা। না বিমল বাবু, ফারাক্কায় কি মনিরুল বাবু ভূত ছিল? ভূতেরা বিডিও অফিসে যে মনিরুল বাবুর নেতৃত্বে, তাহলে ওটা বলুন আপনাদের বিধায়ক ভূত ছিল? ফারাক্কায় আপনাদের বিধায়ক কি ভূত ছিল? ওটার উত্তরটাকে দেন। ফারাক্কার বিডিও অফিসে যে মনিরুল বাবুর নেতৃত্বে যে ভাঙচুর হয়েছিল, সেই মনিরুল বাবুও কি ভূত ছিল? সেটা আপনারা বলুন। বলছি দেখুন, আজকে ভূতকে তার শারীরিক যে গঠন তাকে সম্পূর্ণ মাত্রায় সে ওঝার মতন কাজ করতে হচ্ছে ইলেকশন কমিশনকে। যে ভূতের থেকে যাদেরকে ভূত বানিয়ে দিয়েছেন তাদের প্রেতাত্মাকে ইলেকশন কমিশন যা ডাইরেক্ট ওঝা বলে সম্বোধিত এস্টাবলিশ করেছে, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না। তার কারণ এই জায়গাটাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন, ইলেকশন কমিশন মানতে পারছেন না। কেন? তার কারণ মোটাপা রয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ডে। এই মোটাপাকেই বলেছে যে দেশের মধ্যে মোটাপার এত কেন প্রভাব বাড়ছে, এই মোটাপাকে সরাতে হবে। এই মোটাপা আজকে দেখুন না, অমিত শাহ বাংলাতে এসেছেন, ইস্কনে গেছেন, আজকে বিজেপির একটাও পশ্চিমবঙ্গে কোনো যোগ্যতম নেতৃত্ব নেই, সবগুলোই তো একদম পুরো জালি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে অমিত শাহকে নিজে আজকে আসরে নামতে হচ্ছে, কিন্তু ধোঁয়াধার শূন্য পাবে সেই আভাস পেয়েছে বলেই চেষ্টা করছে, কিন্তু এটা বাংলার মানুষ। বেশ, আসবাব বাবু, শুরু থেকে আমরা এসআর প্রক্রিয়া নিয়ে বারবার আমরা ডিবেটও করেছি, সেখানে প্রত্যেকটি প্রসঙ্গ উঠেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অবমাননা করা একাধিক ইস্যু যখন উঠছে, সেখানে প্রশ্ন কিন্তু একটাই থাকবে সাধারণ মানুষকে নিয়ে। কারণ বারবার এই 28শে ফেব্রুয়ারি যখন এই চূড়ান্ত তালিকা পেশ হবে, তার আগে এত ঘটনা ঘটছে, সত্যিই কি স্বচ্ছ একটি তালিকা পেশ হতে চলেছে 28শে ফেব্রুয়ারি? বলুন আসবাব বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। দেখুন আমার কথা শোনা যাচ্ছে? বলছিলাম সকলকে যে আমরা শুরু থেকেই জাতীয় কংগ্রেসের শুরু থেকেই কথা, এবং রাহুল গান্ধীজি আমাদের লিডার, উনি শুরুতেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা রাহুল গান্ধীজি আগেই বলে দিয়েছেন, আঙুল দেখিয়ে বলে দিয়েছেন কোথায় হরিয়ানা, কোথায় কিভাবে ইলেকশন কমিশন কিভাবে কাজ করেছে, আর ইলেকশন কমিশন কিভাবে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে এবং ভোট কেটেছে, বিরোধীদেরকে হারিয়েছে। বরং আমি বলতে চাইছি, পশ্চিমবঙ্গে আপনি যে প্রশ্নটা আমাকে স্পেসিফিক করেছেন যে স্বচ্ছ লিস্ট হবে কিনা, আমার কাছে যা ইনফরমেশন, আমাদের সূত্রের যা ইনফরমেশন, স্বচ্ছ লিস্ট পাবলিশড হবে না। এই কারণে যে আরেকটা জিনিস দেখুন, ম্যানিপুলেশন কিভাবে করছে ইলেকশন কমিশনের, বিজেপি কিভাবে করাচ্ছে, এবং ইলেকশন কমিশন ষাট গাঁট বেঁধে তাদের সঙ্গে করছে কিভাবে। ফর্ম 7 ইলেকশন বিজেপি নিজের ক্যাডারদের দিয়ে, নিজের কর্মীদেরকে দিয়ে তাদের ফর্ম 7 এর মাধ্যমে অবজেকশন দিয়ে দিচ্ছেন নট ইন্ডিয়ান সিটিজেন বলে জেনুইন সিটিজেনদেরকে, এবং এক একজন একটা ফর্ম না,
40টা 50টা করে বিভিন্ন জায়গায় ফর্ম, বিভিন্ন জায়গায় ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। কেনারা নিয়ে যাচ্ছে কি বিজেপি ওটা করিয়ে দিচ্ছে এবং ওখানে নাম শুধু অবজেকশন নিজে লিখে দিয়ে দিচ্ছে, ওরা একটা ডেটা রেডি করেছে। তো এখানে আমার মনে হচ্ছে না যে ইলেকশন কমিশন চাইছে যে এসআইআর এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস কখনো ছিল না, কখনো নেই, কিন্তু জাতীয় কংগ্রেস এটাই বিরোধিতা করে যে এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে লাভ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে সেটা। এবং মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথায় আসি, ও মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এসআইআর করতে দেব না, কিন্তু তবু আজকে সাসপেনশনের অর্ডার যেটা বলেছে সেটা পালন করছে, আজকে মেনে নিলেন কেন, মানছেন কেন? আমি তো শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা কি জেনুইন লড়াই লড়ছেন সাধারণ মানুষের জন্য? আমার প্রশ্ন এইটুকু, জেনুইন লড়াই লড়ছেন না ওনারা, বিজেপির সঙ্গে একটা দেখাচ্ছেন যে লড়াই, আসলের লড়াইটা লড়ছেন না, তো প্রশাসন মেনে নিচ্ছেন কেন? ওনার সরাসরি ই করুক, আমরা বলছি না একদম অবমাননা করুক বা একেবারে এড়িয়ে যান, কিন্তু আপনি যে বলেছিলেন জনতাকে যে স্যার করতে দেবো না, করতে দিচ্ছেন কেন? এর মানে আপনারা শুধু উপরে উপরে লড়াই লড়বেন যাতে করে ভোটটা একটা বাইনারি ভোটে হোক। আমরা জেনুইন মানুষের কথা বলি, জাতীয় কংগ্রেস মানুষের সাথে আছে, এবং জনগণের যদি সমস্যা হয় আমরা আন্দোলনে আছি, মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু আমরা লড়াই লড়ছি, আমরা মামলাও ফাইল করেছিলাম। সেটাও বেশ, অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, সব থেকে বেশি অভিযোগ উঠছে আপনাদের সরকারের বিরুদ্ধে, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার অভিযোগগুলো যখন আসছে আমরা সাধারণ মানুষের ভোগান্তিটাও কিন্তু এড়াতে পারি না। আমরা দেখেছি শুনানি কেন্দ্রে বয়স্ক মানুষেরাও গিয়েছেন, সেই নিয়েও তো প্রশ্ন উঠছে। অমলেন্দু বাবু বলুন। না, আজকে তৃণমূলকে আগে জিজ্ঞেস করতে হবে যে তারা এই ভোটে ইলেকশন কমিশনকে কি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে দেখতে চাইছে। ইলেকশন কমিশন তো আর পলিটিক্যাল পার্টি নয়, ইলেকশন কমিশন তার ব্যবস্থাপনায় তাদের কাজ করছে। আজকে এসআইআর এর বিরোধ করতে গিয়ে কংগ্রেস বিহারে বলেছিল ভোট চুরি করেছে, কংগ্রেস সেখানে কি অবস্থা হয়েছে, 1 ডিজিটে নেমে এসেছে। আজকে যারা যারা এই এসআইআর বা নির্বাচন করেছে তারা যে আগের সব ভোটগুলো, বিধানসভায় ভোটগুলো, তাদের রেজাল্টটা দেখে নেন। তো এখানে বিহারে যেমন এখানে শূন্য হয়েছেন, বিহারে ইলেকশন কমিশন চুরির কথা বলেছিলেন, বিহারের মানুষ আপনারা ধ্বংস করার চেষ্টা করছেন, যেভাবে রাহুল গান্ধীজিকে বিরোধীদের বলতে দিচ্ছেন না, এইভাবে পার্লামেন্টে বলতে দিচ্ছেন না। দেখুন, কে চোর সেটা প্রসঙ্গ নয়, আখেরের প্রসঙ্গ একটি যে এসআইআর প্রক্রিয়ার ফলে একাধিক প্রসঙ্গ যখন উঠছে সেখানে অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেও বারবার উঠছে। বিমল বাবু, আজকে আপনারা ভাবুন, বেশ 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 দুজনকেই থামাবো। বিমল বাবু ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রক্রিয়ায় ব্যাহত করতে না চাইতো। বেশ, আমরা প্রথমে একটি বক্তব্য শুনি, তারপরে আসছি প্রত্যেকের কাছে। ব্রাত্য বসুর তিনি কি বলেছেন শুনুন। এতটাই বাংলা এবং বাঙালিকে অপদস্থ করার উদগ্র বাসনা, এতটাই বাংলার ভোটারের নাম কাটার এতটাই তাদের উদ্ধত্ত যে প্রকাশ্য একটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে সেখানে হোয়াটসঅ্যাপ করে জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অমান্য করে 1969-এর যে ডোমিসাইল আইন, সে আইনকে পর্যন্ত লঙ্ঘন করে কি করে এই বাঙালিদের নাম বাংলা পশ্চিমবঙ্গের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায়, তার জন্য একটা আক্রোশ কাজ করছে। আজকে যদি আপনারা এই হোয়াটসঅ্যাপগুলো পুরো ধারাবাহিকভাবে, যেটা আপনাদের সামনে এক্ষুনি আমরা দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটার এক্স হ্যান্ডেলে গেলে আপনারা দেখতেও পাবেন যে কিভাবে এই টুইটের মধ্যে দিয়ে, এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, সেইটা যেমন মানসিকতা প্রতিবাদ হচ্ছে, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপির প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। এটা যে বাংলায় করতে পারবে না, আমাদের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আজকে আমরা সিইওর সঙ্গে, সাহেবের সঙ্গে মিট করেছি, এর আগে 12 বার মিট করেছি, দরকার হলে আগামী আবার 12 বার করবো, আমরা করেই যাব।
আমি অমলেন্দু বাবুর কাছে যাব। বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া, এমনটা অভিযোগ করলেন। তার পাশাপাশি হরিয়ানা বিহার প্রসঙ্গও কিন্তু তিনি টেনে এনেছেন। বলুন অমলেন্দু বাবু। ওটাই তো কথা, আজকে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তার তো সাপোর্টিং ডকুমেন্ট থাকলে সে তো ক্লেম করতে পারবে, সে নিজে ফর্ম 6 ফিল আপ করে ভোটে নাম তুলতে পারবে। উনাদের এত কিন্তু অমলেন্দু বাবু যখন এই প্রসঙ্গ ওঠে তাহলে এই কথাটা বলতেই হয়। আমরা খসড়া তালিকায় দেখেছি জীবিত মানুষের সেখানে তালিকায় মৃত বলে গণ্য করা হচ্ছে। আসবো আমি। ওটাই তো বলছি, আমরা দেখেছি খসড়া তালিকায় মৃত বলে গণ্য করা হয়েছে। আপনারা ভাবুন, মৃত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখিয়েছে কারা? বিএলরা। এই আর ওরা স্কুটনি করেছে। এই কিছু শ্রেণীর অফিসার তৃণমূলের সাথে যোগ সাজসে নির্বাচন কমিশনকে কালিমা লিপ্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সি মুরগান নিয়ে প্রসঙ্গ তুলেছেন, হোয়াটসঅ্যাপে নির্দেশিকা আদান প্রদান হচ্ছে। আমরা পাশে সেই চিত্রটা দেখাচ্ছি। কমিশনের অফিসারদের ভেতরের হোয়াটসঅ্যাপ চ্যাট তৃণমূল নেতাদের হাতে আসা, এটা থেকে যে তার মানে আপনি বলতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ চ্যাট হয়, হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে। কমিশনের অফিসার নির্বাচন কমিশনের কাজ করতে চাইছে। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টের তো নির্দেশ ছিল অমলেন্দু বাবু, যেখানে এই মাইক্রো অবজারভাররা তারা শুধুমাত্র হেল্প করতে পারবে। ওরা কাজ করছে। কিন্তু অমলেন্দু বাবু, সুপ্রিম কোর্টের তো নির্দেশ ছিল যে এই মাইক্রো অবজারভার তারা শুধুমাত্র সাহায্য করতে পারবেন, তারা তো কোনো নির্দেশ দিতে পারবেন না। কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, সি মুরগানের প্রসঙ্গ তিনি তুলেছেন। বলুন। উনারা যাই দেখাচ্ছেন ওটা ইলেকশন কমিশন বিবৃতি দিয়েছে। মুরুগান সাহেব যিনি আছেন উনি তো মাইক্রো অবজারভার নয়, উনার চ্যাট দেখাচ্ছেন। উনি যে কথোপকথন করেছেন বা কমিউনিকেশন করেছেন সেটা ইলেকশন কমিশন আজকে বিবৃতি দিয়েছে যে সেটা তাদের অবজারভারদের মধ্যে কমিউনিকেশন, সেটা কোনো নির্দেশ নয়। নির্দেশ কোনো একটা অর্ডার দিতে না বলেছে। অর্ডার আর কোন অফিসারদের মধ্যে কমিউনিকেশন, দুটো যে কোনো দপ্তরের যে কোনো অফিসারদের মধ্যে কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশনটাকে এমনটা শাসক শিবির বারবার অভিযোগ তুলেছে। আমি বিমল বাবুর কাছে অ্যানসারটা নিই। বিমল বাবু বলুন, শুধু কমিউনিকেশন হয়েছে, আপনারা বারবার অভিযোগ করেছেন, সেখানে শুধু নির্বাচন কমিশন বলেছে, এটা তো আমাদের বক্তব্য না, নির্বাচন কমিশন বিবৃতি দিয়েছে। দেখুন, শুরু থেকেই যেটা আমরা অভিযোগ করে আসছিলাম যে ইলেকশন কমিশন টার্নড ইনটু হোয়াটসঅ্যাপ কমিশন। তো আজকে আমরা দেখুন আলোচনা করছি এই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে। তো সুতরাং সেটা আবার পুনরায় প্রমাণিত হলো যেটা ইলেকশন কমিশন ছিল না, এটা হোয়াটসঅ্যাপ কমিশনই চলছে। দেখুন, বাংলা বিরোধী ইলেকশন কমিশন, একটা ইলেকশন কমিশন বাংলা বিরোধী কি করে হতে পারে? আমাদের প্রাপ্ত বসু পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বলে দিয়েছেন। হাউ ইজ ইট পসিবল? আজকে বাংলার সমস্ত ভোটারকে এর জন্য দেখুন সুপ্রিম কোর্ট বারবার হস্তক্ষেপ করছেন। আজকে ঘুমন্ত গণেশ কুমারকে জাগিয়ে তোলার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট, কিন্তু তার ঘুম ভাঙছে না, তিনি কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন রয়েছেন। আর এইদিকে তার একাধিক মাইক্রোস্কোপিক মানে মাইক্রো জার্ম ছেড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে বহিরাগত রাজ্যের থেকে এনে, যে সেই মাইক্রো জার্ম গুলো আজকে সমস্ত ভোট কাটার কাজে নেমে গেছে। এবং শুধু তাই নয়, ইলেকশন সুপ্রিম কোর্টের এখন ইদানিং উচিত মানে কাল বিলম্ব না করে এই ইলেকশন কমিশনের এগেইনস্টে রুল জারি করা এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য রুল জারি করে এখনো হ্যস্তন্যস্ত করার দরকার। এবং এই গণেশ কুমার তথা পুরো স্বরাষ্ট্র মন্ত্রককেই এখনই জেলে ভরার দরকার। যে সুপ্রিম কোর্টের রায় আজকে স্বরাষ্ট্র মন্ত্রককে জেলে ভরা দরকার, এত বড় ঔদ্ধত্য হয়ে গেছে, এটা মানা যায়? আজ পর্যন্ত আমরা দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। তো সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করবেই সুপ্রিম কোর্ট। অমলেন্দু বাবু যেটা ভাবছেন নেব আমি সঠিক বলুন। একটা কথা এখানে স্পষ্ট হয়ে গেছে যে ইলেকশন কমিশনের নির্দেশে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর পদ্ধতির কাজকে ব্যাহত করার জন্য তৃণমূল তাদের মদত পুষ্ট, তৃণমূলের সাথে ওঠা বসা করা কিছু বিএলও, কিছু এইআরও, কিছু ইআরও, এইসব অফিসারদের মাধ্যমে এই টোটাল কর্ম পদ্ধতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে প্রথম দিন থেকে। সেটা আজকে আরো ভালোভাবে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় কথা, তৃণমূল আজকে ইলেকশন কমিশনের নির্দেশে
যে অফিসারদেরকে দিয়ে ভুল কাজ করাচ্ছে তাদেরও এটা সাবধান হওয়া দরকার। ইলেকশন কমিশনের সাসপেনশনের নির্দেশের পরে সেই অফিসারদের এগেনস্টে এফআইআর এতদিন পরে হলেও তৃণমূল করলো কিন্তু, বা পশ্চিমবঙ্গ প্রশাসন করলো, কিন্তু সেই পশ্চিমবঙ্গ প্রশাসন এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য, ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর করার জন্য তাদের বিধায়ক যে নেতৃত্ব দিয়ে বিডিও অফিস ভাঙচুর করলো তার বিধায়কের এগেনস্টে কিন্তু এফআইআর করলো না। এখান থেকে এই যে ইআরও পশ্চিমবঙ্গ সরকারের অফিসাররা তৃণমূলের মদতে ইলেকশন কমিশনকে কালিমালিপ্ত করার জন্য কিছু কিছু কাজের গরমিল দেখিয়ে বা কিছু কিছু কাজকে ইচ্ছাকৃতভাবে ভুল করে ইলেকশন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। এই হোয়াটসঅ্যাপ চ্যাটকে ফাঁস করার মতন তাদেরও সাবধান হওয়া দরকার। যখন ইলেকশন কমিশনের নির্দেশে এফআইআর হবে, সেটা আজকে ইলেকশন কমিশনও বলেছে যে কাদের মাধ্যমে এই চ্যাটটা বাইরে গেল সেটাও আমরা নিঃসন্দেহে দেখবো। একটা অফিসিয়াল কমিউনিকেশন নয়। বেশ আশফাকবাবু, দেখুন এসআইআর প্রক্রিয়া প্রত্যেকটি জায়গায় অত্যন্ত জরুরি, কারণ আসবো অমলেন্দুবাবু আশফাকবাবুকে বলতে দিন। এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তার পাশাপাশি 11টি রাজ্যে হচ্ছে। কিন্তু সবচেয়ে যদি উত্তপ্তকর পরিস্থিতি দেখা যায় তা হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা যদি শুরুর থেকে শুরু করি, এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু একই পর্যবেক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা হয়, রোহিঙ্গা নিয়ে কথা হয়, সেখানে সাধারণ মানুষের ঠিক স্বস্তি না ভোগান্তি, এই নিয়ে তো এখন টানাপোড়েন চলছে। বলুন আশফাকবাবু। দেখুন, একটা আরটিআই আমি চাইলে দেখাতেও পারি, ঠিক আছে? একটা আরটিআই করা হয়েছিল হোম মিনিস্ট্রি, যে কতজন আপনার রয়েছে মাইগ্রেন্ট, এখানে কতজন এসে রয়েছে, ঠিক আছে? হোম মিনিস্ট্রি বলছে নেই, কোনো নেই, ডেটা নেই। হোম মিনিস্ট্রি, অমিত স্যার, হোম মিনিস্ট্রি বলছে কোনো ডেটা নেই। এর মানেটা কি? এর মানে এটা স্পষ্ট যে এই যে হাওয়া ছেড়েছিল, যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, এই ন্যারেটিভটা সম্পূর্ণ ভুয়ো ন্যারেটিভ, যেটা হোম মিনিস্ট্রি ডিনাই করছে। যে পশ্চিমবঙ্গে, আমাকে এটা বলুন, উত্তর দিক বিজেপির মুখপাত্র, যে আনমেপড, একটা কথা ছিল মেপড আর একটা কথা ছিল আনমেপড। কতজন আনমেপড হয়েছে আর লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে কতজনকে আউট করার চেষ্টা করা হচ্ছে, এটা আমাকে ওনাকে বুঝিয়ে বলুন। বিজেপি কেন নির্দেশ দিচ্ছে বিভিন্ন ক্যাডারদের যে অবজেকশন যাও নট ইন্ডিয়ান সিটিজেন বলে, মানে জেনুইন সিটিজেনকে নট ইন্ডিয়ান সিটিজেন করে অবজেকশন দিয়ে ঢালাও ভাবে ভোট কেটে কি করে বিরোধীদেরকে ধ্বংস করা যায়, গণতন্ত্রকে ধ্বংস করা যায়, তার কি প্রচেষ্টা চালাচ্ছে না? এতগুলো বিএলও এত ওভারলোড দিয়ে, এদেরকে ওভারওয়ার্ক দিয়ে মেরে ফেলা হলো, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, সাধারণ মানুষ হয়রানির শিকার। এর দায়ী একটু সিভিক সেন্সও নেই, একটু কমন সেন্সও নেই, একটা প্রিপারেশন নেই, একটা হোম মিনিস্ট্রি বা কেন্দ্র সরকার, ইউনিয়ন গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা কি দেখাচ্ছে? যে আপনি একদিকে নোটবন্দি করলেন, আবার ভোটবন্দি করতে চাইছেন। মানে কি চাইছেন? ইলেকশন কমিশন শুধু চাইছেন যে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে অ্যাডভান্টেজ করিয়ে দেওয়া যায়। জ্ঞানেশ কুমার জি কিভাবে চাইছেন যে কিভাবে কোন বিষয়ের উত্তর উনি সঠিকভাবে সাংবাদিকদেরও দিচ্ছেন না, কোন তথ্য ইলেকশন কমিশন দিচ্ছেন না, যতক্ষণ না সুপ্রিম কোর্ট এনাদেরকে ভালো করে সাহায্য করছে। সুপ্রিম কোর্ট যতক্ষণ কিছু না বলবে, এনারা কোনো নিজের ফল্ট গুলো মেনে নিতে চাইছেন না। সুপ্রিম কোর্ট যখন বললো মাইক্রো অবজারভারের পাওয়ার নেই, এর মানে এটা তারা পাওয়ার দিয়ে দিয়েছিল, আর সেটা আনঅফিসিয়ালি করতেও পারে। আমাদের তো ইলেকশন কমিশনের উপর ভরসা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে, যে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে একদম। বলুন অমলেন্দু বাবু। দেখুন, আজকে এই যে দ্বিতীয় পর্যায়ে এসআইআর হচ্ছে 12টা রাজ্যে, তার মধ্যে গুজরাটেও প্রায় 77 লাখের মতন প্রায় বাদ গেছে নাম প্রথম পর্যায়ে। উত্তরপ্রদেশেও প্রায় 1.5 কোটির বেশি মানুষের নাম বাদ গেছে। সেখানকার রাজ্য সরকার তো এরকম করে কিছু বলছে না। আজকে তৃণমূল নিঃসন্দেহে তাদের যে এই ভোটার লিস্টে কারচুপি ছিল, বা মৃত ভোটারদেরকে ভোটার লিস্টে নাম ছিল, বা অনুপ্রবেশকারী ভোটার লিস্টের যে ভোটার নাম ছিল, এটা তৃণমূলের যে সম্পদ, এবং তাদের যে এটা যে বাদ পড়লে তাদের যে অসুবিধা, সেটা তারা বারে বারে। কিন্তু অমলেন্দু বাবু, নির্বাচন কমিশনের নির্দেশ তো কোথাও বলা ছিল না অন্য রাজ্যে যে বাদ যাচ্ছে, সেখানকার রাজ্য সরকার কি নির্বাচন কমিশনের এগেইনস্টে কিছু বলছে?
এর উত্তরটা আমরা চাই। এখানকার রাজ্য সরকার নির্বাচন কমিশনের এগেনস্টে যে এই বক্তব্যগুলো দিচ্ছে, নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন কারা? এই স্ক্রুটনি বলুন, এই যে নির্দেশ পালন বলুন, এই জিনিসটা সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল তৃণমূল ভুল বোঝাচ্ছে। নির্বাচন কমিশন একটা নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশেই কাজগুলো করছেন কারা? কাজগুলো করছেন তো আপনার আমার মতন বাঙালি কোনো দাদা ভাই যারা বিডিও আছেন, এসডিও আছেন, কারা? তারা তো সব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মীরা। বিএলও কারা? যারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, কেউ টিচার আছেন, কেউ অন্যান্য কোন দপ্তরে কাজ করেন, তারা তো পশ্চিমবঙ্গের মানুষরাই কাজ করছেন। তাহলে আপনাদের বাঙালিরাই বাঙালির নাম কেটে দিচ্ছে। আপনারা নির্বাচন কমিশনকে এরকম কথা বলছেন। আজকে যদি কারো ডাটা মিসম্যাচ থাকে, এসআইআর এর পদ্ধতি অনুযায়ী যা হওয়ার সেটা হবে। নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার একটা নির্দেশ দিচ্ছেন, কিন্তু কাজটা গ্রাউন্ড লেভেলে কারা করছে? হচ্ছে আপনার আমার মতন, আপনাদের আমাদের বাড়ির কোনো যারা দাদা, যারা ভাই, যারা বোন, যারা সরকারি দপ্তরে চাকরি করেন, তারাই তো ইআরও হয়ে বা বিএলও হয়ে কাজগুলো করছেন। তাহলে সাধারণ মানুষকে তৃণমূল সম্পূর্ণভাবে ভাঁওতা বোঝাচ্ছে, এসআইআর এর নামে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে, এবং কিছু তাদের তৃণমূলের মদত পুষ্ট তাদের অফিসারদেরকে দিয়ে চক্রান্ত করে নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুল করে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল। সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। তাছাড়া আর কিছু নয়। এটা তৃণমূলের টোটালি সাধারণ মানুষকে যেমনটা বললেন এসআইআর নিয়ে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার পাশাপাশি এই যে রাজ্যের যারা বিএলও আছে, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে এই বিএলও যারা এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে যদি এত গাফিলতির অভিযোগ থাকে, তাহলে তো রাজ্যের আন্ডারে বিএলওরা কাজ করছেন, তাহলে তাদের কি কোনো দায় নেই? বলুন বিমল বাবু। 100 বার যদি এই কথাটা সত্যিই হয় যে আজকে বিএলওরা রাজ্য সরকারি কর্মী এবং তারা রাজ্য সরকারকে হেল্প করছেন, তাহলে আমরা যদি এইবার বলে নিই যে জ্ঞানেশ কুমার তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী, তাহলে জ্ঞানেশ কুমার কি বিজেপির হয়ে কাজ করছে, এটা গৌরাঙ্গ বাবু মেনে নিতে পারবেন? তখন তো উনি বলবেন না, অটোনমাস। অমলেন্দু বাবু তো তখন তো উনি বলবেন না না, জ্ঞানেশ কুমার একমাত্র অটোনমাস, উনি বিজেপির আন্ডারে কেন্দ্রীয় সরকারের চাকরি করে না। তো আজকে উনি এই কথা বলবেন। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আজকে দেখুন, ডবল ইঞ্জিন রাজ্যে অমলেন্দু বাবু কিছুক্ষণ আগে বললেন, ইউপি, বিহার, গুজরাট, হরিয়ানাতে তো কেউ পশ্চিমবঙ্গের মতন এত বিদ্রোহ কেউ আওয়াজ তুলছে না। তুলবেন কি করে? ওপরে থুতুটা ফেললে তো তার নিজের গায়েই পড়বে। এর জন্য তারা কি আওয়াজ তুলবেন নাকি? বিজেপির সেই ক্ষমতা আছে নাকি যে বিজেপির বিরুদ্ধে কথা বলবে? আজকে বিজেপি দেখুন 15ই আগস্টে নাম বাদ যাবে পদ্ধতিগত ভাবে, সেখানে বিরোধ করার তো কোনো জায়গা নেই। আমি তো সেটাই বলছি যে ওইসব রাজ্যেও তো নাম বাদ যাচ্ছে, ওখানকার রাজ্য সরকার তো নির্বাচন কমিশনের এগেনস্টে তোপ দাগছে না। আপনারা বারবার নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, দেশের সাংবিধানিক বডিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। বলুন বিমল বাবু। নাম কোন অবৈধ নাগরিককে ভোট দিতে দেওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব বিজেপির নয়। কোন অবৈধ নাগরিককে ভোট রক্ষা করার দায়িত্ব বিজেপির নয়। বিজেপি সবসময় বলে স্বচ্ছতা। আমাদের কাজ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে স্বচ্ছতার সাথে হচ্ছে, রাজ্য সরকার একটাও কোনো প্রতিবাদ করছে না। দেখুন, আমরা এইটাই বলতে চাচ্ছি যে বিজেপি রেপিস্টদেরকে যেইভাবে মালাবরণ করে সম্বর্ধনা দেয়, আজকে 7 জনের চাকরি খেয়েছে, সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন, তাদেরকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে তাদের পাশে আমরা দাঁড়াবো। কিন্তু বারবার তো এই অভিযোগ উঠেছে রাজ্য সরকার অবমাননা করেছে নির্বাচন কমিশনের নির্দেশকে, কারণ এর আগে গত আগস্টে ভুতুরে ভোটার নিয়ে যে পরিকল্পনা হয়েছিল, সেখানে যাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছিল তাদেরকে সাসপেন্ড করা হয়নি। বলুন। আমরা তো এই কথাই বলছি সব সময় যে আজকে ইলেকশন কমিশন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়কে, তার পারসেপশনকে কি করে অবমাননা করে? এত ঔদাত্য আসলো কোত্থেকে? মানে ইলেকশন কমিশন নিজেই কি ডিক্টেটর কমিশন রূপে ভেট দেওয়ার বা বড় শিল বা প্রাইজ পাওয়ার জন্য সেই দৌড়ে নেমেছে নাকি অমিত শাহর কাছ থেকে? হচ্ছেটা কি দেশে? এর জন্য আমরা বলবো যে রুল জারি করুক ইলেকশন কমিশনের, এখনই হাত করা পড়াতে হবে জ্ঞানেশ কুমারকে। উনি কোন অটোনমাস বডিকে, যে ইলেকশন কমিশনের গরিমাকে কালিমালিপ্ত করেছে, আজকে 2014 থেকে ইলেকশন কমিশন পরাধীন হয়ে গেছে সুপ্রিম কোর্টের মাধ্যমে বাংলার প্রতিনিধিত্বে। এই ইলেকশন কমিশনকে পুনরায় আমরা স্বাধীন করি। বেশ,
আশফাক বাবুর কাছে যাব। আশফাক বাবু, এই যে ইলেকশন কমিশনের উপরে এত অভিযোগ করছে, আমরা সকলে জানি ইলেকশন কমিশনকে অটোনোমাস বডি বলা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টকেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে। একাধিক নির্দেশিকা জারি হওয়ার পরেও কিছু কিছু নির্দেশিকা এখনো কিন্তু পূরণ করা হয়নি। বলুন আশফাক বাবু। একদম একদম ইলেকশন কমিশন নিজের দায়িত্ব সমূহ ভুলে গেছেন, কর্তব্য সমূহ ভুলে গেছেন। কোনোদিন ইলেকশন কমিশন এইভাবে সরকারের চাটুকারিতা করতো না, সরকারের হায় হা মেলাতো না। কংগ্রেসও আমরাও শাসন করেছি, আমরাও ইউনিয়ন গভর্নমেন্ট চালিয়েছি, তো আমরাও কোনোদিন পাপেট ইলেকশন কমিশন করিনি। আমরা তাদেরকে সবাইকে কাজ করতে দিয়েছি। ভারতীয় জনতা পার্টি আসার পরে এনারা ইলেকশন সমস্ত যে সাংবিধানিক বডিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। ইভেন আপনারা তো দেশ বিরোধীদেরকে দেশে ঢুকিয়ে রাখতে চাইছিলেন না? কংগ্রেস তো দেশ বিরোধী যারা যারা আতঙ্কবাদী তাদেরকে ভারতের ঢুকিয়ে রেখে ভারতের ভোটার কার্ডে তাদেরকে রাখতে চেয়েছিলেন। তাহলে আপনারা নির্বাচন কমিশনকে কেন বিরোধ করবেন? কথা বলছেন আপনাদের সরকারের সময় যে সব আতঙ্কবাদীগুলো ঢুকেছিল, আমি এখন রাহুল এর গান্ধী আগের যেভাবে এসআইআরটা হয়েছিল যখন কিভাবে একটা সামাজিক ভাবে অসামাজিক, মানে ভারতীয় বলতে তাদের এই ধরনের লোকদেরকে লজ্জা লাগা উচিত, যারা এপস্টিনের মতন সম্পর্ক রাখে তার অপরাধ সমূহ জানার পর। এটা রাহুল গান্ধীজি পার্লামেন্টে বলার চেষ্টা করেছেন। কিরণ রিজিজু যখন এইটাকে বললেন প্রমাণ করুন, যখন বললেন প্রমাণ করুন, তখন স্পিকার একদম বিজেপির ভালো এজেন্ট হয়ে কাজ করে বলে নেই আপকো মে কাহা হুঁ ক্যা। তো এখনো সেই জায়গায় পৌঁছয়নি। যখন রাজা, যখন মানুষ যখন বলবে, সেই ছোট্ট ছেলেটি বলবে রাজা তোর কাপড় কোথায়, তখন কিন্তু আপনারা কি মানুষকে, জনসাধারণকে রাহুল গান্ধী যত বলবেন তত আপনাদের সংখ্যা কমবে। বিহারে যেমন 4 না 6 হয়েছে, রাহুল গান্ধী হচ্ছেন পুকুরে ঝাঁপ দিয়েছিলেন মাছ ধরতে, সেই রকম পশ্চিমবঙ্গে আপনারা আবার কি পাবেন, চিন্তা করবেন। কিন্তু অমলেন্দু বাবু, যখন বিহার প্রসঙ্গ ওঠে সেখানে দাঁড়িয়ে বিহারের, যখন আমরা প্রধানমন্ত্রীকে দেখেছিলাম তিনি সকলের সামনে এসে বলেছিলেন যে বিহারের জঙ্গলরাজ কাটিয়ে এবার পালা বাংলায়। তাহলে আমরা বিহারে দেখেছি পরিবর্তন নয় প্রত্যাবর্তন হয়েছে, তাহলে কি বাংলার ক্ষেত্রেও তাই হবে অমলেন্দু বাবু? বাংলা ক্ষেত্রে প্রত্যাবর্তন বলতে বাংলার আজকে বাংলার যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগের প্রত্যাবর্তন হবে। এই 34 বছরের বাম শাসন, তার আগে কংগ্রেস শাসন, আর এই 15 বছর ধরুন হতে চললো, আর 2 মাস বাকি। এই 15 বছরের তৃণমূলের দালালির শাসন, তৃণমূলের শাসন তো নয়, এটা দালাল রাজের শাসন চলেছে, নৈরাজ্যের শাসন চলছে। দালাল শব্দটা তো নির্বাচন কমিশনের দালাল বলছে বিজেপিকে, অভিযোগ করছে তৃণমূল। মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন তো, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন তো, বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ করে বেশ 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 অমলেন্দু বাবুকে অ্যানসারটা দিতে বলুন। অমলেন্দু বাবু দিন অ্যানসারটা। দেখুন, এরা এই যে মুখ্যমন্ত্রী ভুল পারসেপশন দেখে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করতেন, আজকে কোনো কিছু না পেয়ে এই বাঙালির মাংস। কলকাতা মিউনিসিপ্যাল, আপনি তো আইন জানেন আশরাফ বাবু, আপনিও জানেন যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্ট আছে, যদি কোনো মাংসের দোকান করতে হয় তাহলে তাকেও লাইসেন্স নিতে হয় এবং মাংসের দোকানের সামনে তাকে কাঁচ দিয়ে ঘিরতে হবে। আছে তো, পড়বেন ভালো করে, যদি না জেনে থাকেন লটা পড়ে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন। তাহলে ওখানে বিহারের উপমুখ্যমন্ত্রী ওই কথাটা বলেছেন যে প্রতিটা দোকানের একটা লাইসেন্স থাকে, ওই লাইসেন্স অনুযায়ী তাকে কাজ করতে হবে, এটাই বলেছেন। ল এনফোর্সমেন্ট করতে কোনো মন্ত্রী যদি চান, তাহলে সেটাকে যদি ব্যঙ্গাত্মক ভাবে দেখা হয়, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্ট নেই মাংসের দোকানের জন্য, কোনো অ্যাক্ট নেই, আপনি পড়বেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাংসের দোকানের জন্য একটা আছে যে সামনে কাঁচের দোকান দিয়ে ঘিরতে হবে, সামনে কাঁচের দোকান হবে না, সামনে কাঁচের গ্লাস, সামনে গ্লাস খেতে হবে, এটাই একটা আছে। টপিকে বলুন অমলেন্দু বাবু, বলুন। এইভাবে বিকৃত করা, যেরকম নির্বাচন কমিশনকে বিকৃত করছেন মুখ্যমন্ত্রী, সেইভাবে কোন একটা মুখ্যমন্ত্রীর ল এনফোর্সমেন্ট করাকে, উপমুখ্যমন্ত্রীর ল এনফোর্সমেন্ট করাকেও বিকৃত করছেন। অথচ তার নিজের দালাল বলছে বিজেপিকে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে নির্বাচন কমিশনের দালাল। সরকার টোটাল সব জায়গায় দালাল, বিজেপিকে বলছে তো দালাল, বিজেপি দালাল। তৃণমূল বলছে সাগরে যে 4 জন শিশু ঝলসে গেছে, একজন মারা গেল, সেটা নিয়ে কোনো বিবৃতি দিচ্ছে না। আজকে ভাঙরে তাদের বোমাবাজি করে বা কি করে বলুন, রাস্তার সাইডে বলছে যে রাস্তার জেলা পরিষদের মাধ্যমে বা পিডব্লিউডির মাধ্যমে রাস্তার কাজ হচ্ছে, সেখান থেকে বলুন। মানুষ মারা গেল, 4টা ভালো, বলুন বলুন, একটা মারা যাচ্ছে,
সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না। ওইসব জিনিস থেকে মানুষের চোখকে ঘোরানোর জন্য উনি কি করছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবসময় তোপ দেখে যাচ্ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখে যাচ্ছেন। বলুন বিমল বাবু। দেখুন, সুপ্রিম কোর্ট যেটা নির্দেশিকা দিয়েছিলেন বা গাইডলাইন দিয়েছিলেন যে মাইক্রো কেন বলুন অবজারভার, বাচ্চাটা বলুন না, ওটা মুখ্যমন্ত্রী তো কোনো বিবৃতি দিচ্ছেন না। ভাঙর তো কলকাতার কাছেই, তিনি জ্ঞানেশ কুমার অব্দি ছুটে যাচ্ছেন। ভাঙরে যে 4টে বাচ্চা শিশু ঝলসে গেল আপনাদের পূর্ত দপ্তরের রাস্তার কাজের জন্য, সেখানে তো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের আপনাদের যে সাংসদ হোয়াটসঅ্যাপ চ্যাট বই প্রকাশ করছেন, তিনি তো একটাও কোনো বিবৃতি এখনো পর্যন্ত দিচ্ছেন না। বিমল বাবু কেন দিচ্ছেন না বলুন। দেখুন বিষয়টা হচ্ছে এটা যে যেইভাবে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে যে মাইক্রো অবজারভাররা কি কি কাজ করবেন এবং বুথ ভিত্তিক যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদেরও নামটা প্রকাশ করতে হবে যে কারা কারা হিয়ারিং এ যাচ্ছেন। আজকে প্রায় 1.5 কোটির উপরে হিয়ারিং ডাকা হয়েছে এবং শুধু তাই নয়, এই 58 লক্ষ প্রায় নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা তো বলছি যে যারা মৃত, যাদের অস্তিত্ব নয় তাদেরটা যাক, কিন্তু বৈধ মানুষ এই যে 1.5 কোটি, তাদেরকে যাদের 2002-তে নাম রয়েছে, বংশ পরম্পরায় রয়েছে, সকলের তাদেরকেও, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোমা পেশেন্ট তাদেরকেও ডেকেছে, যারা আইসিইউতে রয়েছে তাদেরকেও। সেখানে শাসক শিবির কি হেল্প করেছে সাধারণ মানুষকে, যেখানে আমরা এত ভোগান্তি আমরা তো হেল্প, এইগুলো তো ইলেকশন কমিশন পাঠিয়েছে তাদেরকে। আমরা শাসক শিবির যেটা করেছে, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে কিন্তু আমরা এই হিয়ারিং ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়েছি সযত্নে, যে না হিয়ারিং। কিন্তু বিমল বাবু আমরা কিন্তু এটাও দেখেছি, চুচুড়াতে অসিত মজুমদার বিধায়ক, তিনি কিন্তু সেখানে শুনানি কেন্দ্রে 2 ঘন্টা দরজা বন্ধ করে রেখেছিলেন। সেখানে কি সাধারণ মানুষের ভোগান্তি হয়নি? বলুন। শুনুন, প্রতিবাদ তো জানাতে হবে, কিন্তু তবুও যদি ইলেকশন কমিশন, বিজেপি কমিশনের যদি কানে জলটা না ঢোকে, তাহলে তো আমাদের একটা শেষ প্রতিবাদ তো জানাতে হবে। আজকে তো এটাই তো গণতান্ত্রিক দেশের খাসিয়াত, তো এটাই যে প্রতিবাদ, ধর্ণা, আন্দোলন, এইটাই হচ্ছে খুব সুরতি গণতান্ত্রিক দেশ। কিন্তু সেইগুলোকে সম্পূর্ণ মাত্রায় যদি সত্যি গণতন্ত্র রক্ষা করার এই দাবিটা হতো, তাহলে আমরা আনন্দপুর দেখেছি, সেখানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনের দপ্তরে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী রূপে আমরা দেখেছি, আইপ্যাক মামলাও দেখেছি, কিন্তু আনন্দপুরে সেই ক্ষেত্রে কেন দেখিনি আমরা? বলুন। শুনুন, তো ঘটনাটা হচ্ছে এটা যে বিজেপি যেইভাবে চাইছে, আজকে ভাঙরের প্রসঙ্গ তুলে ধরলেন, তো ভাঙরে কাদের আপনাদের সহযোগী রয়েছে? এটা তো বিজেপি জবাব দেবে। মাংস বিবৃতি বিজেপি দিচ্ছেন, জবাব দেবে যে ভাঙরে যে বসে আছে সেই ব্যক্তিটা কে? আজকে আইএসএফ কে যেইভাবে নাচাচ্ছেন, হুমায়ুন কবিরকে যেইভাবে নাচাচ্ছেন, আজকে বিজেপি এটা ভাবতে পারছেন? এদেরকেই আবার বলে দিচ্ছেন যে রোহিঙ্গা। কিন্তু বিজেপি তার স্ট্যান্ড ঠিক করুক যে আজকে আমি যাকে রোহিঙ্গা বলছি তাকে আবার কাজে লাগাচ্ছি। হুমায়ুন কবিরকে কিভাবে আবল তাবল বকিয়েছেন, বাংলাকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, ওইদিকে আইএসএফ কে কাজে লাগাচ্ছেন। বিজেপি কি চাইছেটা কি? যে এইভাবে পশ্চিমবঙ্গের মতো বিজেপি তো বলেছিল হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, বিজেপিটাই তো অভিযোগ করেছিল। বলুন। শুনুন, ওইটা নিজেদের কথাটা তো ডাইরেক্ট বলতে পারছে না যে আমাদের বি টিম হুমায়ুন কবির, এইটা অমলেন্দু বাবুরা ডাইরেক্ট বলতে পারছেন না, কিন্তু সেটা বাংলার জনগণ জানে যে কে কার বি টিম। তৃণমূল কংগ্রেসের কোন বি টিম, সি টিম, ইলেকশন কমিশন টিম, ইসিআই টিম আমাদের প্রয়োজন পড়ে না। বাংলার 10 কোটি মানুষই হচ্ছে আমাদের টিম। বেশ, আশফাক বাবুর কাছে যাব। বাংলার 10 কোটি মানুষই তৃণমূল কংগ্রেসের টিম, কিন্তু সেক্ষেত্রে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তার পাশাপাশি আমার প্রসঙ্গ হচ্ছে এই যে আমরা দেখছি একদিকে ইলেকশন কমিশনের উপরে একাধিক মন্তব্য উঠছে, কিন্তু আখেরে 28 তারিখে যখন এই চূড়ান্ত তালিকাটা পেশ হবে তার আগেও কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে। তার পাশাপাশি মতুয়াদের এখনো পর্যন্ত সংকট রয়েছে। বলুন আশফাক বাবু। দেখুন, সার্বিকভাবে মানুষ, তৃণমূল বিজেপির এই রাজনীতির মাঝখানে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। আমাদের কথা হচ্ছে যে যা এসআইআর করা হোক, নিয়ম মেনে করা হোক, গাইডলাইন মেনে করা হোক, আইন মেনে করা হোক এবং নিরপেক্ষভাবে করা হোক, কিন্তু এই সবগুলোই হচ্ছে না। এবং তৃণমূল বিজেপি বাইনারি পলিটিক্স খেলার জন্য তাতে কয়েনের এপিট
একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তারা চাইছে যে বাইনারি পলিটিক্স এর মাধ্যমে, আগে হিন্দু মুসলিমের মাধ্যমে রাজনীতি, এখন এসআইআর এর মাধ্যমে রাজনীতি করে কি করে ভোটটা পাওয়া যায়, কি করে একে অপরকে সাহায্য করা যায়, সেই জিনিসটাই আছে। এবং বিরোধী যারা বেশ। জেনিউন লড়াই লড়ছে মানুষের জন্য, রাহুল গান্ধীজি যে জেনিউন কথা বলছেন, পশ্চিমবঙ্গের মাননীয় সভাপতি কংগ্রেসের শুভঙ্কর সরকার যেইভাবে উনি লড়ে যাচ্ছেন, প্রত্যেকটা বিষয় বলে যাচ্ছেন, সেগুলো বেশ। যেন আর প্রত্যেকে 1 মিনিট করে সময় দেবো। মানুষ যেন বলে যায়। প্রত্যেকে 1 মিনিট করে সময় দেবো। অমলেন্দু বাবুর কাছে যাবো। অমলেন্দু বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরেকটি অভিযোগ করেছেন, কোন বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আপনার 1 মিনিট সময় শুরু, অমলেন্দু বাবু। দেখুন, এসআইআর প্রক্রিয়ার প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী অবধি এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বা এসআইআর প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছেন। তাদের এমএলএরা, নেতা মন্ত্রীরা বিডিও অফিসে ভাঙচুর করা, বিএলওদেরকে মারধর করা, ইআরও এইআরওদেরকে চমকানো এবং বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের উপরে গায়ে হাত তোলা, সমস্ত কিছু করেছে। আর তারা সমস্ত কিছু করে দেখে নিয়েছে যে তারা এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না। তখন তারা কি করেছে, তাদের কিছু মদতপুষ্ট লোককে দিয়ে, ইচ্ছাকৃত কিছু ভুল তথ্য দিয়ে এসআইআর প্রক্রিয়ায় যাতে কালিমা লিপ্ত করা যায় ইলেকশন কমিশনকে, সেই চেষ্টাও করেছে। এত কিছু করেও তারা এসআইআর প্রক্রিয়াকে আটকাতে পারবে না। এসআইআর প্রক্রিয়া তার নিয়ম মতন সম্পূর্ণ হবে এবং কাজ প্রায় শেষ। আর 10 দিন পরে, আজকে 17 তারিখ, 18 তারিখ হয়ে গেল, আর 10 দিন পরে ভোটার লিস্ট পাবলিশ হবে এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা দল রাজনীতিতে আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেখানেও দেখবেন তৃণমূল কংগ্রেস এই ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তাদের ভোটার লিস্ট নিয়েই হচ্ছে ইলেকশনে পার্টিসিপেট করবে। তারা খালি মানুষকে বিমল বাবুর কাছে যাব। এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা দেখেছি প্রধানমন্ত্রীও বলেছেন, অমিত শাহ বলেছেন, একাধিক বিজেপি নেতা নেতৃত্বরা বলেছেন এসআইআর এ যারা অবৈধ অনুপ্রবেশকারীরা আছে তাদেরকে বাঁচানোর জন্য এই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। বলুন, আপনার 1 মিনিট সময় শুরু। বিমল বাবু, দেখুন, আমরা বলবো যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এবং বাংলা আবার সেই পুনরায় জিতিয়ে দেখিয়ে দেবে। আজকে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ইলেকশন কমিশন মানেনি। মাইক্রো অবজারভাররা তার বুথ লেভেল মাইক্রোস্কোপের আন্ডারে বিজেপির কর্মী সমর্থক খুঁজছিল এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী ভোটারদেরকে কেটে দিচ্ছিল। আজকে যেইভাবে মাইক্রো অবজারভারদের পুরো ভূমিকাটাই ধোঁয়ার সাথে ঢেকে গেছে, কিন্তু নির্দেশটা কে দিচ্ছে? আজকে দিল্লির সাহেবদেরকে জবাব দিতে হবে। এবং শুধু তাই নয়, যেভাবে জেলা ভিত্তিক রোল অবজারভাররা আজকে ইলেকশন কমিশনের এই নামের অপব্যবহার করছেন এবং বাংলাকে অশান্ত করার জন্য সমগ্র যারা স্বাধীনচেতা মানুষ এবং বাঙালি বিদ্বেষী ইলেকশন কমিশন যেইভাবে বাঙালিদের ভোট কেটে দিচ্ছে, তার জবাব দেবে বাংলার মানুষ এবং ধোঁয়াধার জবাব দেবে, বিজেপিকে শূন্য করে দিয়ে জবাব দেবে। আজকে 7 জন কেন, যদি 7 লক্ষ যদি আমাদের কর্মচারীদের নাম যদি বাদ দেয়, যদি তাদেরকে সাসপেন্ড করে, তবুও বিজেপি এখানে শূন্য পাবে। আর এর জবাব বাংলার মানুষ দেবে, অমিত শাহকে দেবে, মোদীকে দেবে। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ। আমি আসফাক বাবুর কাছে। আসফাক বাবু, যখন এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআর একটি এজেন্ডাতে তৈরি হয়ে গিয়েছে, রাজনৈতিক এজেন্ডা, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কি এজেন্ডার পথে হাঁটবে নাকি সাধারণ মানুষের পাশে? আপনার 1 মিনিট সময় শুরু, আসফাক বাবু। সবসময় জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের পাশে রয়েছেন, সাধারণ মানুষের সাথে রয়েছেন এবং হাতই বাংলার মানুষের ভরসা। আবার হাত যেভাবে ভারতবর্ষের মানুষের ভরসা সবসময় ছিল এবং হয়ে উঠেছে, সেইভাবেই বাংলার মানুষের ভরসা হয়ে উঠছে। বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বাইনারি পলিটিক্স রাজনীতি বুঝতে পেরেছেন এবং বাংলার মানুষ চাইছেন হাত কি পারবে মানুষকে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনতে, মানুষের সঠিক উন্নয়ন, সর্বদয়া না ধর্মের রাজনীতি, না এই ধরনের রাজনীতি হবে, মানুষের রাজনীতি হবে, মানুষের উন্নয়নের রাজনীতি হবে, সর্বদয়া, সর্বোদয় এবং সবার উন্নতি আমরা চাইছি। এবং পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীজির নির্দেশে এবং শুভঙ্কর সরকার মাননীয় সভাপতির নেতৃত্বে আমরা মানুষের জন্য লড়াই লড়বো শেষ পর্যন্ত, শেষ শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। বেশ,
আপনার 1 মিনিট সময় শেষ। আসফাক বাবু, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে 1 ঘন্টা টান যে আলোচনা নিয়ে রেখেছিলাম, অর্থাৎ অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ নির্বাচন সামনে রয়েছে। তারই আগে নির্বাচন কমিশনের উপরে একাধিক তোপ ছুড়ে দিয়েছেন শাসক শিবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার দেখেছি হোয়াটসঅ্যাপ কমিশন বলে অভিহিত করেছে নির্বাচন কমিশনকে, কখনো বলতে শোনা গিয়েছে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছে। কিন্তু আখেরে একটি প্রশ্ন বারবার উঠছে জনমানসে, যেখানে সাধারণ মানুষের এই ভোটার তালিকায় যাতে তারা স্বচ্ছভাবে, নিবিড়ভাবে, শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারেন, কিন্তু তার আগে তাদের যে একাধিক মৃত্যু এবং ভোগান্তি, সেই প্রশ্নের উত্তর পর্ব কে দায় নেবে বা কোন সরকারকেই এই উত্তরগুলো দিতে হবে, এই নিয়ে উঠছে আজকে প্রশ্ন। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন দেখি রাজনৈতিক মতাদর্শরা তাদের একাধিক মত পেশ করেন, কিন্তু আখেরে জনগণের কথা ভাববে কোন সরকার, আজ এই নিয়ে প্রশ্ন উঠছে। আমরা প্রত্যেকদিন আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি বিষয়ের আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের নজর রাখতে হবে কেটিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।